আমাদের ফোন, গাড়ি, এমনকি হাতে থাকা স্মার্ট ওয়াচটা, এগুলোর ভেতরে যে শক্তিটা কাজ করছে সেটা কি কখনো কি ভেবে দেখেছি আমরা? এটা আসলে এমন এক অদৃশ্য প্রযুক্তি যা আমাদের পুরো আধুনিক বিশ্বকে এক সুতোয় বেঁধে রেখেছে, অথচ আমরা অনেকেই হয়তো এর নামও শুনিনি। চলুন আজ সেই অদৃশ্য শক্তির রহস্যটাই একটু ভেদ করা যাক। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ৯৫% গাড়ি আর ৮৫% স্মার্টফোনের মধ্যে কমন জিনিসটা কি? দুটো তো একদমই আলাদা জিনিস, তাই না? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এদের দুজনের ভেতরেই একই হৃৎস্পন্দন কাজ করছে। কি হতে পারে বলুন তো? উত্তরটা হচ্ছে এআরএম। হ্যাঁ, এআরএম। আর এই সংখ্যাগুলো একবার দেখুন। ভাবা যায় ২০১৫ সালের কথা বলছি। তখন থেকেই ৯৫% গাড়ির অ্যাপ প্রসেসর, ৯০% হার্ড ডিস্ক, এমনকি ৮৫% স্মার্টফোনের বাজারও ছিল তাদের দখলে। মানে আক্ষরিক অর্থেই প্রযুক্তি জগতের প্রায় সবকিছুই এদের নিয়ন্ত্রণে। কিন্তু আসল মজাটা তো এখানেই। এত বড় একটা কোম্পানি, অথচ এআরএম নিজেরা একটাও চিপ বানায় না। তাহলে কিভাবে সম্ভব এটা? আসলে তাদের আসল জাদুটা লুকিয়ে আছে তাদের বিজনেস মডেলে। ওরা চিপ বানায় না, ওরা চিপ বানানোর ডিজাইন বা ধরুন রেসিপি বিক্রি করে। অ্যাপল, স্যামসাং, কলকামের মতো টেক জায়ান্টরা সবাই এআরএম এর কাছ থেকে সেই ডিজাইনটা লাইসেন্স করে, তারপর নিজেদের চিপ বানায়। দারুণ একটা ব্যাপার, তাই না? তো এই আর্মের পুরো নামটা কি? অ্যাডভান্সড রিস্ক মেশিনস। আর তাদের সাফল্যের আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে ওই আর অক্ষরটার মধ্যে। আর মানে হলো রিস্ক। চলুন আজ এই রিস্কের রহস্যটাই ভেদ করা যাক। কিন্তু দেখুন, আরআইসিকে ঠিকমতো বুঝতে গেলে আমাদের আগে ওর প্রতিপক্ষকে চিনতে হবে, যার জটিলতার জবাব হিসেবেই কিন্তু আরআইসি জন্ম। আর সেই প্রতিপক্ষ হল সিআইএসসি। তো চলুন আগে সিআইএসসি দুনিয়াটা একটু ঘুরে আসি। সিআইএসসি মানে হল কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এর মূল আইডিয়াটা ছিল প্রোগ্রামাররা যে হাই লেভেল ভাষায় কোড লেখে আর হার্ডওয়্যার যে 0 আর 1 বোঝে, এই দুটোর মধ্যে দূরত্বটা কমানো। তাই তারা চাইতো যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন বা নির্দেশ যেন একাই অনেকগুলো কাজ করতে পারে, অনেক পাওয়ারফুল হয়। সিআইএসসির ফিলসফি ছিল মোর ইজ মোর, মানে যত বেশি তত ভালো। ব্যাপারটা অনেকটা একটা সুইস আর্মি নাইফের মতো, যেখানে সব কাজের জন্য টুল আছে। একটা নির্দেশ দিয়েই অনেক জটিল কাজ সেরে ফেলার চেষ্টা। কিন্তু সমস্যাটা হলো এই সুইস আর্মি নাইফটা বড্ড বেশি বড়, ভারী আর চালাতে অনেক শক্তি লাগে। ইন্টেলের বিখ্যাত x86 আর্কিটেকচার কিন্তু ঠিক এই পথেই এগিয়েছে। কিন্তু ইঞ্জিনিয়াররা খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করলেন। তারা দেখলেন এই যে এত এত শক্তিশালী জটিল নির্দেশ, এগুলোর বেশিরভাগ তো প্রায় ব্যবহারই হয় না। কিন্তু এদের জন্য প্রসেসরের ভেতরে জায়গাও লাগছে, শক্তিও নষ্ট হচ্ছে। তখন তারা ভাবলেন, আচ্ছা, একটা বড় জটিল নির্দেশের বদলে যদি অনেকগুলো ছোট ছোট সহজ নির্দেশ ব্যবহার করা হয়, তাহলে কি কাজটা আরও দ্রুত আর ভালোভাবে হবে না? আর ঠিক এই ভাবনা থেকেই জন্ম নিল একটা বিপ্লব, জটিলতার বিরুদ্ধে সরলতার বিপ্লব। আর এই বিপ্লবের নামই হল আরআইএসসি। চলুন এবার দেখি এই নতুন দর্শনটা কিভাবে সবকিছু পাল্টে দিল। আরআইএসসি মানে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। এর লক্ষ্য ছিল সিআইএসসি এর একদম উল্টো। এখানে একটা বড় জটিল নির্দেশের বদলে অনেকগুলো ছোট ছোট কিন্তু বিদ্যুৎ গতির নির্দেশ ব্যবহার করা হয়। এখানকার ফিলসফিটাই ছিল লেস ইজ মোর, মানে কমই আসলে বেশি ভালো। ব্যাপারটা এমন, সুইস আর্মি নাইফটার বদলে এখন আমাদের হাতে আছে একটা হাতুড়ি, একটা স্ক্রুড্রাইভার, মানে কিছু বিশেষ টুল যারা শুধু নিজের কাজটাই করে, কিন্তু অবিশ্বাস্য দ্রুত গতিতে করে। কম নির্দেশ মানে প্রসেসরের ভেতরে কম জট, আর তার মানেই হলো অনেক কম পাওয়ার খরচ। আর ঠিক এই কারণেই কিন্তু আর্ম এই সরলতার রাস্তাটা বেছে নিয়েছিল। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, রিস্কের সবকিছুই ছোট, সহজ আর নির্দিষ্ট মাপের। আর এর ফল কি? অবিশ্বাস্য গতি আর অনেক কম পাওয়ার খরচ। আর ঠিক এই জন্যই আমাদের পকেটের স্মার্টফোন বা হাতের স্মার্টওয়াচ, যেখানে ব্যাটারি লাইফটাই সবচেয়ে জরুরি, সেখানে রিস্কই রাজা। বেশ, তাহলে আমরা তো ইনস্ট্রাকশনের দুটো ফিলসফি, রিস্ক আর সিআইএসসি, বুঝলাম। কিন্তু প্রশ্ন হলো, এই নির্দেশগুলো থাকে কোথায়? প্রসেসর এগুলোকে খুঁজে পায় কিভাবে? চলুন এবার একটু বড় ছবিটা দেখি। কম্পিউটার আসলে চিন্তা করে কিভাবে? সাধারণত কম্পিউটার মেমোরির দুটো প্রধান ডিজাইন হয়, ভন নিউম্যান আর হার্ভার্ড। পার্থক্যটা খুবই সহজ।
ভন নিউম্যান আর্কিটেকচারে নির্দেশ আর ডেটা দুটোই প্রসেসরে যাওয়ার জন্য একটাই রাস্তা ব্যবহার করে, কিন্তু হার্ভার্ড আর্কিটেকচারে এদের জন্য দুটো আলাদা সুপারফাস্ট হাইওয়ে বানানো আছে। তো এই আলাদা হাইওয়ের সুবিধাটা কি? আরে যেহেতু ডেটা আর নির্দেশের জন্য আলাদা রাস্তা, প্রসেসর দুটো কাজ একসঙ্গেই করতে পারে। একদিকে ডেটা নিয়ে কাজ করছে, আবার একই সময়ে পরের নির্দেশটাও মেমরি থেকে নিয়ে আসছে। ফলে বুঝতেই পাচ্ছেন, গতি বেড়ে যায় অনেকখানি। তো এই মেমরি ম্যাপটা বাস্তবে দেখতে কেমন হয়? এই যে দেখুন, এটা একটা ARM M4 প্রসেসরের মেমরি ম্যাপ। এটাকে সহজভাবে একটা শহরের নকশার মতো ভাবতে পারেন, যেখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা এলাকা ভাগ করা আছে। যেমন দেখুন, ফ্ল্যাশ মেমরিতে থাকে সব নির্দেশ, আর SRAM-এ থাকে সব ডেটা। সব কিছু একদম টিপটপ, গোছানো। এখানে একটা খুব মজার জিনিস আছে কিন্তু। খেয়াল করে দেখুন, স্ট্যাক নামের যে মেমরিটা, সেটা নিচের দিকে বাড়ে, আর হিপ নামের মেমরিটা বাড়ে উপরের দিকে, যেন দুটো দুদিক থেকে এসে মাঝখানে কোথাও মিলবে। মেমরি কিভাবে ব্যবহার করা হয় তার কি অসাধারণ একটা উদাহরণ এটা। আচ্ছা, এবার আমরা একদম শেষ ধাপে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা পাজলের যে আলাদা আলাদা টুকরোগুলো দেখলাম, রিস্ক, কম্পিউটার আর্কিটেকচার, মেমরি, এখন সেইগুলোকে সব একসাথে জোড়া লাগানোর সময়। চলুন দেখি আমাদের লেখা কোড শেষ পর্যন্ত হার্ডওয়্যার পর্যন্ত পৌঁছায় কিভাবে। এই ছবিটাতে কিন্তু পুরো গল্পের সারমর্মটা লুকিয়ে আছে। দেখুন, যাত্রাটা শুরু হয় আমাদের লেখা একটা সহজ সি প্রোগ্রাম দিয়ে। এরপর একটা জিনিস, যার নাম কম্পাইলার, সেটাকে অনুবাদ করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এটা হলো হার্ডওয়্যারের খুব কাছের ভাষা, কিন্তু আমরাও একটু চেষ্টা করলে এটা বুঝতে পারি। আর সব শেষে অ্যাসেম্বলার সেটাকে 0 আর 1-এর বাইনারি কোডে বদলে দেয়, যে ভাষাটা একমাত্র প্রসেসরই বোঝে। আর এখানেই কিন্তু সবকিছু এক সুতোয় বাধা পড়ছে। অ্যাসেম্বলির এই যে প্রত্যেকটা লাইন, মুভস, অ্যাড, সিম্পি, এগুলোই হলো সেই ছোট, সহজ আর দ্রুতগতির RISC ইনস্ট্রাকশন, যার কথা আমরা একদম শুরু থেকে বলছি। এই হলো সরলতার জয়। তাহলে শেষ কথা হলো, এই সরলতা এত জরুরি কেন? কারণ একটাই, সরলতা মানে গতি আর পাওয়ার এফিসিয়েন্সি, মানে অনেক কম শক্তি খরচ। আর ঠিক এই কারণেই কিন্তু আমাদের স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, এমনকি গাড়ির কন্ট্রোল সিস্টেম, এই সব কিছুর একেবারে কেন্দ্রে আজ ARM বসে আছে। মোবাইলের দুনিয়ায় যে সরলতা জিতেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভবিষ্যতের প্রযুক্তি কোন দিকে যাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের যুগে কি আবার জটিলতারই জয় হবে? সরলতা আর জটিলতারই লড়াই কিন্তু চলতেই থাকবে। কি মনে হয়, ভবিষ্যতে কোন দর্শনটা আমাদের বিশ্বকে চালাবে?